দেশ বিদেশের প্রাসঙ্গিক সংলাপের সকল সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রথম পর্বের পরে আপনাদের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি, উৎসাহ পেয়েছি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমিউনিকেশন সেল প্রাসঙ্গিক সংলাপ নামে প্রতি সপ্তাহে নিয়মিত একটি ভার্চুয়াল সংলাপ আপনাদের সামনে উপস্থাপন করবে। আমাদের প্রথম পর্বে বাংলাদেশের চলমান করোনা সংকট এবং তার সমাধান নিয়ে কথা বলেছেন আমাদের দেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো করোনা বিপর্যয়, বাংলাদেশের শিল্প ও শ্রমিকের সংকট এবং ভবিষ্যৎ। এ বিষয়ে আমরা কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য, বাংলাদেশের একজন প্রবীণ জননেতা, আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি সম্পন্ন একজন শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। তিনি এখন আমাদের সঙ্গে প্রাসঙ্গিক সংলাপে যুক্ত হচ্ছেন। আমি তিনি আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব নজরুল ইসলাম খান। ধন্যবাদ আপনাদের। জনাব নজরুল ইসলাম খানকে আমাদের মাঝে পেয়ে আমরা এবং নিশ্চয়ই দর্শকরা সকলেই অনেক আনন্দিত এবং খুশি হয়েছি এবং আপনার কাছ থেকে আমরা আজকে করোনা বিপর্যয়ে বাংলাদেশের শিল্প এবং শ্রমিকের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা শুনবো। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাবো বাংলাদেশের গার্মেন্টস শিল্প, বাংলাদেশের গার্মেন্টস বহির্ভূত সকল শিল্প কলকারখানার শ্রমিকদের অবস্থা এবং বাংলাদেশের কর্মহীন শ্রমিকদের অবস্থা। আপনি নিশ্চয়ই জানেন এবং আমরা সকলেই জানি যে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে দেশে 8টি ইপিজেডে প্রায় 181টি কারখানা আছে এবং সর্বমোট প্রায় 3,500 থেকে 4,000-এর মতো কারখানা ছোট বড় আছে দেশে এবং এই কারখানাগুলিতে প্রায় 40 থেকে 42 লক্ষ শ্রমিক কাজ করেন, প্রায় এর অর্ধেকই হচ্ছে নারী শ্রমিক। এর বাইরেও অন্যান্য সকল কারখানাতেও শ্রমিকরা কাজ করেন, কিন্তু করোনা এই বিপর্যয়ে সকলেই আজ বেকার এবং ইতিমধ্যেই সরকার 5,000 কোটি টাকার বেতন সংক্রান্ত প্রণোদনা ঘোষণা করলেও এই মুহূর্ত পর্যন্ত শ্রমিকদের হাতে সেই সকল বেতন ভাতাদি পৌঁছায় নাই। অনেকে ঈদ বোনাস পাননি। আমরা জাতীয় গণমাধ্যম এবং বিভিন্ন সম্প্রচার মাধ্যমে দেখছি যে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করছেন, কোথাও কোথাও বিক্ষোভ করছেন, মিছিল করছেন এবং কোথাও কোথাও মালিকরা নিয়ম বহির্ভূত ভাবে লে-অফ ঘোষণা করছেন, তারা চাকরিচ্যুত হচ্ছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ভবিষ্যতেও এই গার্মেন্টস শিল্প এবং এই শিল্পের সম্ভাবনাই হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাময় জায়গা। এই সব কিছুকে বিবেচনায় রেখে একজন অভিজ্ঞ শ্রমিক নেতা এবং বাংলাদেশের শ্রমিক এবং শিল্প আন্দোলনের সমস্ত ক্ষেত্রে জড়িত একজন নীতি নির্ধারক হিসেবে আপনার কাছ থেকে আমরা আপনার মতামত শুনতে চাই। আমাদের প্রথম প্রশ্ন। ধন্যবাদ এবং ঈদ সামনে আমি দর্শক শ্রোতাদের এই সুযোগে ঈদের শুভেচ্ছা জানাই। যদিও আমরা একটা দুঃসময় অতিক্রম করছি, আজকে যে সংকটে আমরা আছি এটা করোনা ভাইরাসের, যেটা কোভিড-19 নামে পরিচিত, এটা একটা বৈশ্বিক সংকট এবং এটা আমাদের জন্য জাতীয় সংকটও বটে। এই সংকটকালে আমরা দেশের সব মানুষই একটা বিপদাপন্ন অবস্থায় আছি, কিন্তু সবচেয়ে বেশি বিপদে আছে নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ আর সেই সব মানুষরা যাদের কোনো নির্দিষ্ট উপার্জনের ব্যবস্থা নেই। যারা নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ, তাদের মধ্যে আবার দুই ধরনের মানুষ। একটা হলো যারা প্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, সরকারি কর্মচারী, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে, যারা সেবামূলক খাতেও কিছু কাজ করেন, যারা চাকরি শর্তাবলী সুনির্দিষ্ট, কিন্তু এর বাইরে সবচেয়ে অনেক বেশি লোক আর কি প্রাতিষ্ঠানিক খাতে আমাদের দেশে কম বেশি 1 কোটি লোক কাজ করে, আর অপ্রাতিষ্ঠানিক খাতে এর প্রায় 5 গুণ বেশি লোক কাজ করে। অনেকেই বলেন যে এটা তার চেয়েও বেশি আর কি। অর্থাৎ আমাদের দেশে যারা কর্মক্ষম মানুষ, তাদের সংখ্যা যদি আমরা
মোটামুটি 10 থেকে 11 কোটি ধরি, তাহলেও কিন্তু এই 1 কোটি বাদে বাকি মানুষগুলি সবাই এক ধরনের অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত আছে। এরা এর মধ্যে দিন আনে দিন খায় এরকম সাধারণ দিন মজুর এবং কর্মীরা আছে, এবং তার পাশাপাশি হকার, গণপরিবহনে যারা কাজ করেন, যারা গৃহকর্মী, যারা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত, এ ধরনের কোটি কোটি মানুষ আমাদের দেশে আছে। এই মানুষরা এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্যোগের সম্মুখীন। এই সংকটের একেবারেই প্রথম দিকে মার্চ মাসের মাঝামাঝি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে যেহেতু এটা একটা জাতীয় সংকট, অতএব আমাদের সবাই মিলে এটাকে জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে, এবং এই সংকটে রাজনৈতিক বিবেচনায় এটাকে কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। এবং আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব একটা প্যাকেজের মতো ঘোষণা করেছিলেন। আমাদের জিডিপির প্রায় 3%, অর্থাৎ প্রায় 82,000 কোটি টাকার একটা প্রস্তাবনা উনি উপস্থাপন করেছিলেন জাতির সামনে। সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন যে এই সংকট মোকাবেলায় এই প্রস্তাব বিবেচনায় নেওয়ার জন্য। তার সেই প্রস্তাবকে হাস্যকর বলা হয়েছে, কিন্তু তার একদিনের মধ্যেই দেখলাম যে দেশের সরকার প্রধান 75,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করলেন। যদিও সেটা কোনো প্রণোদনার প্যাকেজ ছিল না, এটা ছিল মূলত ঋণের একটা প্রস্তাব, সহজ শর্তে ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ। কিন্তু দুর্ভাগ্য আমাদের আর কি যে এই প্যাকেজ সাধারণ মানুষ, যাদের জন্য আমরা বেশি কনসার্ন হওয়া উচিত বলে মনে করি, সে হতদরিদ্র মানুষের খুব একটা কাজে আসে নাই। আমাদের মহাসচিব সাহেবের প্রস্তাবে বলা হয়েছিল যে এই যে যারা দিন আনে দিন খায় এই ধরনের সাধারণ মানুষকে প্রতি মাসে 1500 টাকা করে 3 মাসে 4,500 টাকা তাদেরকে সহযোগিতা করা, এবং দরকার হলে এটা পরে আবার বাড়ানো। এই ব্যাপারে উনি প্রায় 10,000 কোটি টাকা রাস্তা প্রস্তাব করেছিলেন। আমাদের গার্মেন্ট শিল্পের জন্য আলাদা করে ওইরকম প্রায় 10,000 কোটি টাকার একটা প্রস্তাব ছিল। আমাদের অর্গানাইজ সেক্টরের জন্য প্রায় 8,000 কোটি টাকা। আমাদের প্রবাসী শ্রমিক যারা দেশে ফিরে এসেছে এবং এসে বিপদাপন্ন হয়ে পড়েছে, তাদের জন্য 1,000 কোটি টাকার প্রস্তাব ছিল, এবং তাদেরকে 15,000 টাকা করে প্রতি মাসে 3 মাস দেওয়ার একটা প্রস্তাব করা হয়েছিল। এখন দেখতে হবে আমাদের আর কি যে এই প্রস্তাবের মূলত কোনোটাই খুব একটা গুরুত্ব দেওয়া হয় নাই। আমাদের যেসব প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে এসেছে, বিপদাপন্ন হয়ে পড়েছে, তাদের জন্য কোনো প্রণোদনা কিংবা কোনো সহযোগিতারই কোনো প্রস্তাব করা হয় নাই। আর যারা খুবই হতদরিদ্র, তাদের জন্য সম্প্রতি ঈদ উপলক্ষে 2,500 টাকা করে এককালীন একটা সহযোগিতা কথা বলা হয়েছে, এবং তার 50 লক্ষ লোকের জন্য। এটা বিতরণে নানা ধরনের সমস্যা সংকট আমরা দেখছি। পাশাপাশি এই ধরনের হতদরিদ্র মানুষের জন্য যে খাদ্য সাহায্য বরাদ্দ করা হয়েছে, সেটা বিতরণেও নানা অনিয়মের দৃষ্টান্ত আমরা দেখছি, এবং সরকারি দলের মানুষরা এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে, এবং 50 জন চেয়ারম্যান ইতিমধ্যে সাসপেন্ডেড হয়েছে। আমরা যদি যে মানুষগুলির প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু যারা এখনো তাদের প্রাপ্য সহযোগিতা থেকে বঞ্চিত, আমি প্রাপ্য বলবো এই কারণে
যে তারা দেশের দরিদ্র মানুষ এবং দুঃশ্রমে রাষ্ট্রের সহযোগিতা তারা নিশ্চয়ই প্রাপ্য। এই যে সাধারণ মানুষগুলি, এদের অনেকেই বা বিস্তারিত ধারণা আমাদের নাই আর কি, কিন্তু আমরা যদি এটা হিসাবে নেই তাহলে আমরা দেখব যে আমাদের দেশের হোটেল রেস্টুরেন্টগুলি যেসব শ্রমিকরা কাজ করে, এমনকি একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত আর কি, তাদের প্রায় 90% কর্মহীন হয়ে পড়েছে এবং এদের সংখ্যা প্রায় 15 লক্ষ। আমাদের দেশের প্রায় 35 লক্ষ নির্মাণ শ্রমিক আছে। এরা যাদেরকে আমরা বড় বড় দালান কোঠা বানাতে দেখি, তারা ছাড়াও কিন্তু আরো নির্মাণ শ্রমিক আছে। এদেরও প্রায় 90% তাদের কাজ হারিয়েছে, তাদের উপার্জন হারিয়েছে। আমাদের দেশে পরিবহন সেক্টরে প্রায় 40 লক্ষ 42 লক্ষ লোক কাজ করে। এরা সব রকমের পরিবহন সব মিলিয়ে, এদেরও অধিকাংশ শ্রমিক কর্মচ্যুত হয়েছে। এবং আমাদের গৃহ শ্রমিক যারা প্রায় 27 লক্ষ বলা হয়, এগুলেন সবই, আমি যা বলছি এগুলেন আমার নিজের হিসাব না, যেটা আমি যেমন ধরেন ট্রান্সপোর্ট বা ডোমেস্টিক ওয়ার্কার যেটা বলতেছি, এগুলেন তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে। আমাদের দেশে যেসব ক্ষুদ্র দোকান কর্মচারী কিংবা দোকানদার যারা বা হোলসেল কিংবা রিটেল ট্রেডের সঙ্গে যারা জড়িত, এদেরও সংখ্যা প্রায় 70 থেকে 80 লক্ষের মতো, এবং তারও প্রায় 90% তাদের কাজ হারিয়েছে। আমাদের দেশে যারা দৈনন্দিন কাজ করে আর কি, ডে লেবার যাদেরকে বলি আমরা, তাদের কাজ তারা নিয়মিত পায় না, কিন্তু তারপরেও তারা এর উপরই নির্ভর করে জীবন ধারণ করে। তাদের সংখ্যা কৃষিদের মধ্যে যারা কাজ করে তাদের সহ বলা হয় প্রায় 1 কোটির মতো। এদের 60%-এরও বেশি তারা কর্মহীন হয়ে পড়েছে। যারা প্রায় 2 কোটির মতো আছে আমাদের, যারা সেলফ এমপ্লয়েড, যারা নিজেরা কোনো কিছু একটা করে জীবন যাপন করে, জীবন ধারণ করে, তাদেরও বেশিরভাগ গত 1-1.5 মাস যাবৎ কোনো কিছুই করতে পারছে না। আমাদের যারা হেলথ ওয়ার্কার বলি আমরা, পরিচ্ছন্নতা কর্মী কিংবা স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত, তাদেরও বিরাট অংশ কর্মহীন, এবং যারা কর্মে আছে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এবং তাদের সুরক্ষার ব্যবস্থা যথাযথ না হওয়ার কারণেই এই অসুস্থতার পরিমাণ বাড়ছে। আমাদের যারা প্রবাসী শ্রমিক, তাদের মধ্যে কয়েক লক্ষ শ্রমিক তারা দেশে ফিরে এসেছে কিংবা যেতে পারছে না। এরা বিপদাপন্ন হয়েছে। অনেক টাকা খরচ করে তারা হয়তো যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, তারা টিকিট হয়ে গেছে, কিন্তু বিমান পরিবহন বন্ধ থাকার কারণে কিংবা যেসব দেশে যাবে সেসব দেশে নিষেধাজ্ঞার কারণে তারা যেতে পারছে না আর কি। আমি বলছি যে বিপদাপন্ন হয়ে পড়েছে যারা আর কি, তাদের কথা আমরা বলছি আর কি। এবং এর সঙ্গে আমার কৃষি শ্রমিক যারা আছে তারা তো আছেই আর কি। এবং আমরা জানি যে এইসব শ্রমিকদের যদি আমরা তাদের পাশে এই দুঃসময়ে দাঁড়াতে না পারি, তাহলে তারা শুধু অসুস্থ হয়ে পড়ছে তা না, তারা অনাহার অর্ধাহারে তারা তাদের যে কর্মশক্তি সেটা হারিয়ে ফেলবে। আর যদি সেটা হয়, তাহলে পরিস্থিতির উন্নতি একটু হলে আমরা আমাদের নতুন করে কাজ শুরু করার যে সুযোগ, সেই সুযোগ থেকে আমরা অনেকখানি বঞ্চিত হব। মনে রাখতে হবে আর কি যে আমাদের এডিবি একটা রিপোর্টে বলছে, যদি এই অবস্থা যদি অন্তত 6 মাসও চলে, তাহলে বাংলাদেশে 9 থেকে 10 লক্ষ লোক আরো বেশি কর্মহীন হয়ে যাবে। এখন এমনিতেই আমাদের দেশে অনেক বেকার, তারপরে যদি আরো নতুন বেকার এর সঙ্গে যুক্ত হয়, যেটা হয়েছে,
এবং এটা যদি আরো স্থায়ীভাবে হয় তাহলে মনে রাখতে হবে আর কি যে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ দারুণভাবে বিপদাপন্ন হয়ে পড়ছে। আমরা সেজন্য প্রস্তাব করেছিলাম যে তাদেরকে সাহায্য করতে হবে এবং যে সাহায্য তারা পাবে সেই প্রক্রিয়ায় তাদের করতে হবে, এবং আমরা প্রস্তাব করেছিলাম যে তাদের নগদ সহায়তা করা হোক এবং এই সহায়তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হোক, প্রশাসনকে সম্পৃক্ত করা হোক। দুর্ভাগ্যক্রমে সেটা করা হয় নাই, আর না করার কারণে আমরা দেখছি যে পরিস্থিতি এই সাধারণ মানুষগুলির জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। যে মালিকদের যে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে, এই সহায়তায় সাধারণ শ্রমিকরা তারা উপকৃত হবে এটা নিশ্চয়তা দেওয়া খুবই মুশকিল। আর সেজন্যই সরকারের চিন্তা করা দরকার যে শ্রমিকদেরকে তার যে ইনকাম এটার সাবস্টিটিউট আর কি, এইভাবে একটা চিন্তা করে আর কি যদি আমরা ব্যবস্থা নিতে পারি আর কি, যে শ্রমিকদেরকে টাকাগুলি পৌঁছানো মালিকদের না দিয়ে, এবং সেটা বিভিন্ন প্রক্রিয়া ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এটা করা আর কি। এবং আমি জানতে চাচ্ছি যে গার্মেন্টস শ্রমিকদের জন্য যে 5,000 কোটি টাকার একটা ঋণ প্রণোদনা সরকার ঘোষণা করেছে, সেটা সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা, এক। দুই হলো, এর বাইরের অন্যান্য শ্রমিকদের জন্য সরকার এই মুহূর্ত পর্যন্ত কি কোনো কিছু করেছে? না, আমি ওইটাই বলছিলাম আর কি, যে গার্মেন্টস শ্রমিকদের জন্য যে 5,000 কোটি টাকা প্রথম প্রণোদনার কথা বলা হয়েছিল, এখানে শ্রমিকদের কোনো বা শ্রমিক সংগঠনের কোনো সম্পৃক্ততা রাখা হয় নাই। ফলে শ্রমিকরা জানে না যে কোন মালিক এক্স্যাক্টলি কত টাকা সরকারের কাছ থেকে প্রণোদনার সহযোগিতা পেয়েছে। এবং অনেক জায়গায় শ্রমিকরা এখনো মার্চ মাসের বা এপ্রিল মাসের বেতন পায় নাই, এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে। আমরা সেজন্যই প্রস্তাব করেছিলাম যে তাদেরকে প্রত্যক্ষভাবে যেন এই সহযোগিতাটা দেওয়া হয় আর কি, কিন্তু সেটা এখনো করা হয় নাই। আমরা মনে করি যেটা সেটা হলো যে সরকারের উচিত সেটা হলো মালিকদেরকে বাধ্য করা, যাতে করে তারা শ্রমিকদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়। আর না হলে ইটালিতে যেমন হয়েছে, যে যেখানে মালিকরা একদমই দিতে পারবে বলে মনে হয় না, তাদেরকে 70-80% সরকার দিচ্ছে আর মালিককে 20% দিতে বাধ্য করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বক্তব্যটা এই আর কি, যে শ্রমিকরা যেন তাদের যে মজুরি তারা পেত, এই মজুরির পরিমাণ টাকা যেন তারা নিয়মিত পায়, অন্তত আগামী 2-3 মাস, এবং দরকার হলে পরে আরো একটু সময়, যাতে করে তারা জীবন যাপন করতে পারে, পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে। আর না হলে ভবিষ্যৎ আমি খুব দুর্ভাগ্যজনক দেখছি এই ব্যাপারে। বিশেষ করে যদি গার্মেন্টস এর কথা আমরা আলোচনায় নিয়ে আসি, তাহলে আমরা জানি আর কি যে এই একটা যে সেক্টরে দেশের সবচেয়ে বড় সেক্টর, এখন প্রায় 45 লক্ষ শ্রমিক এখানে কাজ করে, এবং এখানে নারী শ্রমিকের সংখ্যা বেশি। এবং এই সেক্টরটা শহীদ জিয়ার হাত ধরে এটা যাত্রা শুরু হয়েছিল, এটাকে শিল্প হিসাবে পরিগণিত হয়েছিল, এবং এই শিল্পটাকে বিস্তৃত এবং শক্তিশালী করার জন্য তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় শ্রমিকদেরকে কোরিয়ায় ট্রেনিং পর্যন্ত দিয়েছিলেন, তাদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন, তাদের শিল্প প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন, এমনকি বিভিন্ন জায়গায় এক্সপোর্ট প্রসেসিং জোন করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেও কলকারখানা স্থাপন করা হয়েছিল। এখানে এই সেক্টর এখন দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, $1 বিলিয়ন গত বছর অর্জিত হয়েছে, এবং এই সেক্টরের খুব দুঃসময় এখন অতিক্রম করছে। তারা প্রায় $5 বিলিয়ন তারা অর্ডার হারিয়েছে, এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে যারাও বা কিছু মালপত্র তারা রপ্তানি করেছে, সেখানে যারা বায়ার তারা পূর্ণ অর্থ পরিশোধ করতে চায় না, তারা ডিসকাউন্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করছে, এবং তারা যেসব মালপত্র পাঠানোর জন্য প্রস্তুত হয়ে আছে সেগুলো নেওয়ার ব্যাপারে তারা খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই সেক্টরকে রক্ষা করার জন্য
তাদেরকে যে সহযোগিতা করার চিন্তা করা হচ্ছে আর কি, যেভাবে করা হচ্ছে, আমরা মনে করি যে এটা স্বচ্ছতা থাকা দরকার, এবং যাতে করে যথাযথই এই শিল্পের যারা কাজ করে তারা এবং শিল্পটা সহযোগিতা পায়, সেটার ব্যবস্থা হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার আমাদের দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। এখানেও আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মনে করছি আমি এই কারণে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন বিএনপির জন্ম প্রতিষ্ঠা লগ্নের দায়িত্ব পালন করেছেন, তখন আপনিও শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 1976-এ ওই সময় তার হাত ধরে ৮৫০০ জন প্রবাসী শ্রমিক পাঠানোর মধ্য দিয়েই আমাদের দেশে রেমিটেন্স ইনকামের যাত্রা শুরু হয়েছিল। সর্বশেষ 2019-এ বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রায় $18 বিলিয়ন রেমিটেন্স ইনকাম করেছে বাংলাদেশ, এবং এই পুরো টাকাটাই আমাদের প্রবাসী শ্রমিকদের উপার্জন। আজকের এই করোনা সংকট আমাদের এই রেমিটেন্স ইনকাম এবং এই 1.25 কোটি বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যৎ জীবন, তাদের পরিবারের জীবনের উপরেও এক চরম আঘাত এনেছে। এই মুহূর্তে তাদেরকে রক্ষা করা এবং রেমিটেন্সের ধারাকে অব্যাহত রাখার জন্য সরকারের গৃহীত পদক্ষেপটি কি আপনি পর্যাপ্ত মনে করেন? যদি না করে থাকেন তাহলে কি করা যেতে পারে? সময়ে যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্ব দিয়ে আলোচনা হওয়া উচিত। আমরা জানি সবাই আর কি যে গার্মেন্টস সেক্টরের মতোই এই বৈদেশিক কর্মসংস্থানের বিষয়টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুরোপুরিভাবে কৃতিত্বের দাবিদার। তিনি 1976 সালে মধ্যপ্রাচ্যের যেসব রাষ্ট্রগুলি আছে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সেখানে আমাদের দেশের দক্ষ এবং অদক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এদেরকে পাঠানোর ব্যবস্থা নিয়েছিলেন, এবং 1976 সালের মধ্যপ্রাচ্যের 6টা দেশে ৮৫০০ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে এই যে বৈদেশিক কর্মসংস্থানের সূত্রপাত হয়। আজকে সে এখানে প্রায় 1.25 কোটি লোক সারা দুনিয়ার বিভিন্ন দেশে কাজ করে, এমনকি কোরিয়া, জাপান, মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলিতেও আমাদের শ্রমিকরা এখন কাজ করছে। তো এখানে তাদের যে পাঠানো টাকা রেমিটেন্স, যেটা আপনি বলছিলেন যে প্রায় $18 বিলিয়ন, এটা আমাদের বৈদেশিক উপার্জনের দ্বিতীয় সর্ববৃহৎ উপার্জন, এবং এই উপার্জনটা একদিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আরএমডির যে আমাদের যে উপার্জন, সেই উপার্জনের একটা অংশ কিন্তু আবার কাঁচা মাল এবং যন্ত্রপাতি আমদানিতে আমাদের ব্যয় হয়, কিন্তু রেমিটেন্সের এই টাকাটা পুরোটাই আমাদের অর্থনীতিতে যুক্ত হয়, এবং এই টাকা বাংলাদেশি টাকায় রূপান্তরিত হয়ে সারা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এটা ভূমিকা পালন করে। যে প্রায় 1.25 কোটি লোক বাইরে কাজ করে, তাদের উপর নির্ভরশীল প্রায় 5 কোটি 5.5 কোটি মানুষ, তাদের যে অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো পরিচালিত হয় কিন্তু আমাদের এই প্রবাসী শ্রমিকদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে। কিন্তু এই যে প্রবাসী শ্রমিকরা, আমরা জানি যে গত কয়েক মাসে লক্ষ লক্ষ শ্রমিক দেশে ফিরে এসেছে, আসতে হয়েছে তাদের, এবং প্রতিদিন আমরা দেখছি বিভিন্ন দেশ থেকে বিমানে করে তারা আসছে, এবং অনেকগুলি দেশে তারা আসার অপেক্ষা করছে, কারণ তাদের ওখানে হয় কাজ নাই, তাদের কাজে নিয়োজিত করেছিলেন তারা তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছে আর কি। তো এরা যদি ফিরে আসে তাহলে এই সংখ্যাটা বেড়ে অনেক বেশি হয়ে যাবে আর কি। আর একদিক থেকে যেটা প্রবাসী শ্রমিকদের ব্যাপারে আমাদের বিবেচনায় নেওয়া দরকার, যে আমাদের প্রতি মাসে প্রায় 50,000 শ্রমিক বাইরে যেত, আমাদের গত কয়েক মাস শ্রমিকরা যেতে পারছে না। আরো যদি কিছুদিন এরকম হয় আর কি, তাহলে আমাদের দেশের বেকারত্বের যে সংকট, সেই সংকট আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে যে প্রতি বছর আমাদের শ্রম বাজারে যে শ্রমিক প্রবেশ করে, 20 লক্ষেরও বেশি শ্রমিক
তার অর্ধেকের অত শ্রমিক কিন্তু বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর প্রায় 1/4 আমাদের দেশে, আর 1/4 বেশি প্রায় 40% শ্রমিক বেকারই রয়ে যায়। এবং প্রতি বছর এই বেকারের সঙ্গে, নতুন বেকারের সঙ্গে এটা যুক্ত হয়ে আমাদের সংকট বেড়ে যাচ্ছে। আমাদের 4 এপ্রিল দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সে প্রস্তাবনায় আমাদের অর্থনীতির যে মূল 2 খাত, অর্থাৎ গার্মেন্টস এবং প্রবাসী কল্যাণ শ্রমিক, তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে কতগুলি প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে যে প্রবাসী শ্রমিকরা আছেন এখন দেশে, এসে বিপদে পড়েছেন, তাদের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করে মাসে 15,000 টাকা করে 3 মাস তাদেরকে দেওয়া দরকার ইমিডিয়েটলি। আর যারা আসবেন এরপরে তাদেরকেও, যাতে করে তারা নতুন কোনো কাজে যুক্ত হতে পারেন, সেই জন্য তাদেরকে প্রয়োজনীয় অর্থ সহযোগিতা করতে হবে। সেটা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমেই হোক বা সরকারের অন্য কোনো সূত্র থেকেই হোক, সেই ব্যবস্থা করা দরকার হবে। আরেকটা হলো যে যারা আসছেন দেশে, তারা যাতে ফিরে যেতে পারেন, সেই জন্য সরকারি সহযোগিতার প্রয়োজন হবে। যারা এখনো বিদেশে আছেন, তারা যাতে চাকরিচ্যুত না হন এবং তারা যাতে কাজ করতে পারেন, সেখানে নিশ্চিন্তে থাকতে পারেন, এ ব্যাপারে সরকারের উদ্যোগে দূতাবাসগুলির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করেছিলাম। আমরা এটাও সুপারিশ করেছিলাম যে আমি মনে করি খুব যুক্তিসঙ্গত এটা আর কি, যে বিদেশে আমাদের শ্রমিকরা যে কাজগুলি করছিলেন, সেই কাজের মধ্যে যে কাজগুলি আর এখন হয় না, কিন্তু কিছু নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কাজের, তারা যাতে সেখানে বেকার না থেকে সেই কাজগুলিতে যুক্ত হতে পারে, সেই জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করার দায়িত্ব দূতাবাসগুলি নেওয়া উচিত বলে আমরা মনে করি। আমাদেরকে মনে রাখতে হবে আর কি যে এই যে বৈশ্বিক পরিস্থিতি, এটার উন্নতি না হলে এই 2 খাতের কোনোটাতেই কিন্তু ইতিবাচক পরিবর্তন খুব দ্রুত হওয়ার সুযোগ কম। কারণ এই সংকট মুক্তির উপায় পুরাটাই আমাদের হাতে নাই। কিন্তু আসার কথা হলো এই যে মন্দার ফলে বিশ্বে কম মূল্যের পণ্য এবং কম মূল্যে সেবার চাহিদা বাড়বে। কারণ যারা এই সেবাগুলি নেবে বা পণ্য নেবে, তারাও অর্থনৈতিক সংকটে পড়েছে। আর বাংলাদেশের কম মূল্যে পণ্য রপ্তানি এবং কম মূল্যে সেবা প্রদানের অভিজ্ঞতা আছে, এবং এটা আমরা এই ব্যাপারে অনেক অগ্রসর। কাজে আমি মনে করি আর কি যে এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কর্মসংস্থানের তো কমবেই না, বরঞ্চ আরো সুযোগ বাড়তে পারে, যদি আমরা তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, প্রশিক্ষণ এবং উদ্যোগ নিতে পারি এবং অবিলম্বে সে কাজটা আমরা শুরু করতে পারি আর কি। আমাদেরকে মনে রাখতে হবে আর কি যে সব কাজই একটা যথাযথ সময়ের ব্যাপার আছে, এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। সব কলকারখানা বা প্রতিষ্ঠান বা কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে বন্ধ রাখা মুশকিল হবে, চালু করতে হবে হয়তো আবার, কিন্তু কখন কিভাবে সেটা করা যায় এবং সেটা করার জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সেগুলো যথাযথভাবে না নিয়ে যদি শুরু করা হয়, তাহলে তা আরো সংকট ঘনীভূত করতে পারে। জীবন এবং জীবিকা দুটোই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। জীবিকা ছাড়া জীবন যেমন অসহায়, তেমনি জীবন ছাড়া জীবিকা অর্থহীন। এই বিষয়ের সঙ্গে অনেকটা প্রাসঙ্গিক, আপনি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, কুয়েতে এবং ইয়েমেনে। মধ্যপ্রাচ্যের মূল উপার্জন যে জ্বালানি সম্পদ, এই মুহূর্তে জ্বালানি সম্পদের আন্তর্জাতিক বাজার খুবই মন্দা যাচ্ছে এবং সঙ্গত কারণেই মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে একটা বড় ধরনের ধস নামবে, এটা খুবই স্বাভাবিক। আপনি কি মনে করেন বাংলাদেশ সহ প্রবাসী শ্রমিকরা যারা মধ্যপ্রাচ্যে আছে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে এর একটা প্রভাব পড়বে? হ্যাঁ, নিশ্চয়ই অলরেডি পড়েছে। কারণ তাদের যেহেতু তেলের উপার্জনটা কমে গেছে, সেজন্য তাদের অনেক উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে পড়েছে এবং তাদের করোনার কারণে অনেক প্রতিষ্ঠানকে তারা বন্ধ করে দেওয়ার ফলে কর্মসংস্থানের সুযোগ কমে গেছে আর কি। কিন্তু আমাদেরকে
মনে রাখতে হবে আর কি, যে এই কথায় বলে যে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, সেরকমই কাজের ক্ষেত্র পরিবর্তন হয়ে যাবে। এবং আমি মনে করি যেটা সেটা হলো যে সেবা খাতটা অনেক, এবং স্বাস্থ্য খাত, এই দুই খাতের অনেক বেশি মানুষের প্রয়োজন হবে আর কি। এবং আমাদের উচিত হলো প্রস্তুতি নেওয়া যে সেই দুই খাতে যাতে আমরা আমাদের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এবং সেই কারণে সেই প্রয়োজনে আমাদের এটা মাথায় রেখে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এবং সেই প্রশিক্ষণ শুধু দক্ষতা বা নৈপুণ্যের প্রশিক্ষণ না, আমি এটাকে ভাষার প্রশিক্ষণটাও আমি গুরুত্বপূর্ণ মনে করি। আর আমাদের এই ব্যাপারে মনে রাখা দরকার যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে, তারা আমাদের দেশের অর্থনীতির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই তাদের কর্মসূচি এবং যোগ্যতা কাজে লাগানো বিদেশে যেমন দরকার, তেমনি খোদা না করুন তারা দেশে যদি ফিরে আসে অনেকেই, তাহলে দেশে যেন তারা তাদের সেই দক্ষতা এবং নৈপুণ্য কাজে লাগাতে পারে, তাহলে তার জন্য এখন থেকেই কিছু প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আমাদের দেশেও কিন্তু স্বাস্থ্য এবং সেবা খাতে অনেক অনেক বেশি কাজ করার সুযোগ আরো বাড়বে। করোনা সংকটের যে আলোচনার মধ্যে আমরা এতক্ষণ ছিলাম, আমি এখন আপনাকে আরো একটু বাইরে নিয়ে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে গত এক দশক যাবৎ তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ইত্যাদির ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এবং যা এখনো চলমান। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন শিল্প কলকারখানায় মানুষের বদলে রোবট প্রতিস্থাপিত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপস্থিতি বাড়ছে, অটোমেশনের প্রক্রিয়ার উপস্থিতি বাড়ছে, এবং এই প্রক্রিয়ার ফলে তথ্য বিজ্ঞান প্রযুক্তির এই যে বিকাশ, এর সঙ্গে বায়োটেকনোলজির যে বিকাশ, এই সবকিছুই কিন্তু এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, যেই সম্ভাবনা বর্তমান অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, শিল্প কাঠামো, উৎপাদন কাঠামো, এমনকি রাষ্ট্রীয় কাঠামো সবকিছুর মধ্যেই কিন্তু একটি মৌলিক পরিবর্তনে বাধ্য করবে। একজন প্রবীণ শ্রমিক নেতা হিসাবে, একজন প্রবীণ নীতি নির্ধারক হিসাবে আপনি এই বিষয়টিকে বাংলাদেশের প্রেক্ষিতে কেমন করে দেখছেন? আপনি যথার্থ বলেছেন যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, রোবট টেকনোলজি, এটা এখন বাস্তবতা। এবং এটা এর আবির্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রমঘন শিল্প কারখানা এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এবং শুধু শিল্প না, শ্রমিকরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কারণ যারা দীর্ঘদিন ধরে এক ধরনের কাজে অভ্যস্ত ছিলেন, তাদের পক্ষে নতুন কাজে নিজেকে সম্পৃক্ত করা সবাই সম্ভব হবে না। এর ফলে আমাদের পুরোনো শ্রমিক অনেক বাদ পড়ে যাবে, আবার অনেক নতুন শ্রমিক সেখানে যুক্ত হবে। আমরা দেখেছি আমাদের দেশে জুট মিল, টেক্সটাইল মিলগুলি যেগুলো পুরানা ছিল বড় বড়, সেগুলো বন্ধ হয়ে গেছে বেশিরভাগই। এবং নতুন যেসব হচ্ছে সেখানে নতুন মেশিনে কাজ করার জন্য নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবে বা এটাকে দেখতে হবে, সেটা হলো করোনা পরবর্তী যুগে এই চ্যালেঞ্জ কিন্তু কমবে না, আমার বিবেচনা এটা বাড়বে। কারণ এই নতুন পরিস্থিতিতে প্রতিযোগিতা একটা নতুন রূপ নেবে। আর যে কোনো প্রতিযোগিতায় জিততে হলে টেকনোলজির সাপোর্ট দরকার হয়। প্রযুক্তির প্রয়োগ ছাড়া প্রতিযোগিতায় জেতা মুশকিল। আর তার ফলে মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলি বলেন আর বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলি বলেন, তারা কিন্তু তাদের কাজের ধরন বদলায় ফেলবে, যেখানে উৎপাদন বাড়বে কিন্তু ব্যয় কমার চেষ্টা হবে। এই যে বাস্তবতা, এটাকে মেনে নিয়ে আমাদেরকেও বৈজ্ঞানিক গবেষণা এবং আমাদের যে হাজার বছরের যে কর্মসংস্কৃতির ঐতিহ্য, এগুলোকে কাজে লাগিয়ে আমাদের লাকসই ব্যবস্থা, যেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্ট, এখানে আসতে হবে আমাদের আর কি। এবং এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সফলভাবে এগোনোর জন্য এর কোনো বিকল্প নাই। আর এটা করার জন্য প্রয়োজন রিসার্চ এবং টেকনোলজির উপর খুব বেশি গুরুত্ব দেওয়া। কারণ সারা দুনিয়া কোন অবস্থায় যাচ্ছে, কি অবস্থায় শিল্প প্রতিষ্ঠানগুলির
নতুন যে অবস্থার সৃষ্টি হচ্ছে, এটা যদি আমরা সন্ধানে না রাখতে পারি, এটা বিবেচনায় যদি না নিতে পারি, এবং তার প্রেক্ষিতে যে নতুন পরিবেশ সৃষ্টি হবে, কর্ম পরিবেশ বা কর্মের সুযোগ, সেগুলো যদি আমরা জানতে না পারি আগে থেকে, তাহলে কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারবো না এবং আমরা সেই লড়াইয়ে আমরা হেরে যাব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর কি, যে এই রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজটা বা মানব সম্পদ উন্নয়নের জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতির যে কাজটা, এই কাজটা কিন্তু কিছু ব্যয় সাপেক্ষ, এবং এই ব্যয়টা অপ্রয়োজনীয় না, আমি বলবো এটা অত্যন্ত প্রয়োজনীয় ব্যয়। এই ব্যয়টা আমাদেরকে করতে হবে, আর সেই ব্যয় করার জন্য সরকারের উচিত হবে জিডিপির একটা বিশেষ অংশ এখানে ব্যয় করা। আমাদের ভিশন 2030-তে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এ ব্যাপারে খুব সুস্পষ্ট কিছু বক্তব্য নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নে জিডিপির অন্তত 5% আমাদের ব্যয় করা দরকার। আমাদের আমরা যদি এর একটু আগে যাই আর কি, আমরা দেখব যে এই দক্ষতা নৈপুণ্য বৃদ্ধি, এটার ব্যাপারে শহীদ জিয়ারও উদ্যোগ ছিল। তিনি যখন বিদেশের লোক পাঠানো শুরু করলেন, তখন আমাদের হাইলি স্কিল্ড লোকরা অনেকেই চলে যাচ্ছিল, যার ফলে আমাদের দেশে নৈপুণ্য বা দক্ষ শ্রমিকের অভাব হয়ে যাচ্ছিল। তিনি আমাদের দেশের শিল্প কারখানাগুলিকে বাধ্য করেছিলেন যে তাদের শ্রমিক সংখ্যার শতকরা 10% শ্রমিককে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ দেওয়া এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক হিসাবে পরিণত করা, এবং আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলির সংখ্যা বাড়ানো হচ্ছিল, এবং সেসব জায়গায় একেবারে সারা বছর জুড়ে ট্রেনিং এর ব্যবস্থা করে সেমি স্কিল বা আনস্কিল শ্রমিকদেরকে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হয়েছিল। আজ এত বছর পরে আমাদের এবার নতুন করে বলতে হচ্ছে যে সরকারের উচিত হবে অবিলম্বে আমাদের একদিকে আমাদের যে অদক্ষ শ্রমিকদেরকে দক্ষ করার চেষ্টা করতে হবে, আর যে নতুন যে কর্ম সংস্কৃতি যে আবির্ভাব ঘটতে যাচ্ছে, সেটার সঙ্গে তাল মেলানোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং ব্যাপক প্রশিক্ষণ এবং শিক্ষার ব্যবস্থা করতে হবে। এর জন্য শুধু ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট গুলি না, আমাদের দেশের হাই স্কুল, কলেজ, মাদ্রাসা সবগুলিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি বাড়াতে হবে, পরিমাণ বাড়াতে হবে, বিস্তৃতি বাড়াতে হবে, যাতে করে আমরা আমাদের যে বিশাল মানব সম্পদ বা জনশক্তি বা জনসংখ্যা, এটাকে আমরা যেন একটা যথার্থ মানব সম্পদে পরিণত করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই কাজে যদি অবহেলা করি, ব্যর্থ হওয়া তো পরের কথা, যদি বিলম্ব করি বা অবহেলা করি, তাহলেও কিন্তু আমরা দেশ এবং জনগণকে আমরা বিপদে ফেলবো। কাজেই এই ব্যাপারে আমাদের উদারভাবে বিনিয়োগ করতে হবে, আর না হলে অপ্রস্তুত অবস্থায় আমরা দেশকে ফেলবো, জনগণকে ফেলবো। এবং আমরা জানি আর কি, যে যেহেতু এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খাতে বিনিয়োগ একটা অনিশ্চিত, ফলবাহী এবং ঝুঁকিপূর্ণ, ফলে সরকারি সহায়তা এখানে প্রয়োজন হবে। সরকার, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প গোষ্ঠী সমূহ, তাদেরকে একত্র করে সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে এটাকে এগিয়ে নিতে হবে। আর আমাদের দেশের যে বড় বড় শিল্প গোষ্ঠী বা ব্যাংকিং বা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, তাদেরকে বাধ্য করতে হবে যে তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে অর্থ, সেই অর্থের একটা বড় অংশ যেন তারা মানব সম্পদ উন্নয়নের জন্য ব্যয় করে। কারণ তা না হলে আমরা আমাদের যে যেটাকে আমরা বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আর কি, অর্থাৎ আমাদের জনসংখ্যার প্রায় 64% হলো কর্মক্ষম, যেটা বিশ্বের বহু দেশেই নাই। এই যে সৌভাগ্যক্রমে যা আমরা যেটা পেয়ে গেছি, এটাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি, তাহলে কিন্তু আমরা হেরে যাব। খালি প্রতিযোগিতায় এখন না, আগামী দিনে আমরা হেরে যাব আর কি। কাজেই এটাকে বিএনপি গুরুত্ব দিয়েছিল তার ভিশন 2030-তে। আমরা মনে করি আর কি যে সেটা সরকারের বিবেচনা করা দরকার। এডিবির একটা সাম্প্রতিক সমীক্ষায় বলা হয়েছে যে 2025 সালে আমাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা দাঁড়াবে প্রায় 7,80,00,000। এই 7,80,00,000
কর্মক্ষম মানুষকে যদি আমরা যথার্থই মানব সম্পদে পরিণত করতে পারি এবং তাদেরকে যদি দেশে বিদেশে কাজে লাগানোর ব্যবস্থা করতে পারি, তাহলেই শুধু বাংলাদেশ উন্নত হতে পারবে, বাংলাদেশ দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। কাজেই আমি বারবার বলবো, আবার বলবো, আমার নেত্রী বেগম খালেদা জিয়া যেমন বলেছেন তার ভিশন 2030-তে, যে মানব সম্পদ উন্নয়নের দ্বারাই শুধু আমরা কৃষি, শিল্প, সেবা খাতে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করতে পারি এবং বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ বাড়িয়ে আমরা আমাদের দেশের অর্থনীতির উন্নয়ন আমরা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই। আপনার আলোচনার মধ্য দিয়ে এতক্ষণ যেটা বেরিয়ে এসেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং পরিসংখ্যানের বিভিন্ন সূত্র থেকে আমরা 4টি বাস্তবতা পেয়েছি। একটি হচ্ছে আমাদের দেশের প্রতি বছর শ্রম বাজারে প্রায় 20 লক্ষ লোক প্রবেশ করে, তার মধ্যে 10 লক্ষ লোককে আমরা কর্মসংস্থান করতে পারি, আর প্রায় 10 লক্ষ লোক প্রতি বছরই বেকার থেকে যায়। দ্বিতীয় বাস্তবতা হচ্ছে যে করোনার কারণে আমাদের দেশে এই মুহূর্তে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে যে শ্রমিকরা কর্মরত আছে তাদের একটা বড় অংশের শ্রমিকরাই বেকার হয়ে পড়বে। তৃতীয় আরেকটি বাস্তবতা হচ্ছে যে বৈদেশিক কর্মসংস্থানে লিপ্ত আছেন যারা প্রায় 1.25 কোটি বাংলাদেশি, তাদের একটা বড় অংশ বেকার হয়ে দেশে ফিরবে। এবং চতুর্থ বাস্তবতা হচ্ছে তথ্য প্রযুক্তির যে আগ্রাসী উন্নয়ন, যার ফলে কায়িক শ্রমের বদলে একটি প্রযুক্তিগত শ্রমের সম্ভাবনার বাজার তৈরি হতে যাচ্ছে, যেখানেও বেকারত্বের একটা সম্ভাবনা আছে। এই 4টি সম্ভাবনা যদি শিল্প এবং শ্রমিক খাতে যখন বাস্তবায়িত হবে, তখন সেটাকে মোকাবিলা করার জন্য কি করা উচিত, এই প্রশ্নে আপনি সরকারের উদ্দেশ্যে এখন থেকে পর্যবেক্ষণ, গবেষণা ইত্যাদির প্রশ্নে বিনিয়োগ করতে পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয়ই ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার পরিকল্পনাগুলির মধ্যে এই বাস্তবতাকে মাথায় কি কি পরিকল্পনা এখনই বিরোধী দলের থেকেও গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, আমরা সবাই জানি আর কি যে রাজনীতির মূল উপজীব্যই হলো মানব কল্যাণ। মানুষের কল্যাণেই রাজনীতি করি আমরা। মানুষকে হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করে দেওয়া, তার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করা, তার সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য এবং তাদের জীবন মানের মৌলিক অধিকার এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা, এটাই রাজনীতির মূল কথা। এবং এটাকে মাথায় রেখেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেখানে যা এই ব্যাপারে প্রাসঙ্গিক যেসব কথা বলা হয়েছে আমি এগুলো আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, একটু আগে উল্লেখ করেছি আর কি। তো আমি মনে করি যেটা সেটা হলো যে আমরা সরকারেই থাকি বা বিরোধী দলে থাকি, যেখানেই থাকি আমরা, আমাদের এটা তো সবারই দায়িত্ব আর কি যে কিসে দেশের এবং দেশের মানুষের কল্যাণ সে ব্যাপারে ভাবা এবং সেই ব্যাপারে কাজ করার চেষ্টা করা। আজকে আমরা বিরোধী দলে আছে, কাজ করার সুযোগ আমাদের খুব একটা নাই, কিন্তু আমরা পরামর্শ দিতে পারি, আমরা বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করতে পারি, কিন্তু সেটা গ্রহণ করা না করা এটা সরকারের বিষয়। দুর্ভাগ্যক্রমে আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলো খুব একটা গুরুত্ব দেওয়া হয় নাই, কিন্তু আমরা এই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়েই বিবেচনা করার জন্য অনুরোধ করব সরকারের কাছে যে আপনার প্রশিক্ষণ, আপনার করোনা ভাইরাসের ব্যাপারে যেমন বিশ্বখ্যাত ডাক্তাররা বলছেন যে টেস্ট, যে পরীক্ষা করতে হবে, বারবার পরীক্ষা করতে হবে এবং না হলে এই রোগের বিস্তৃতি বাড়বে। আমরা দেশের অর্থনীতি সুরক্ষার জন্য আমরা যেটা বলতে চাই বারবার করে, সেটা হলো প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রশিক্ষণ এবং শিক্ষা। এটা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ এই জ্ঞান ভিত্তিক এই বিশ্বে টিকে থাকতে হলে আপনার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। শহীদ জিয়া বলতেন যে মানুষ বলে যে আমাদের দুইটা বড় সমস্যা, একটা হলো জনসংখ্যা আর একটা হলো পানি। কখনো অতিবৃষ্টিতে আমরা বন্যায় ভেসে যাই, কখনো আমরা খরায়
পুড়ে যাই। তিনি বললেন যে এই দুটো আসলে আমাদের সমস্যা নেই, দুটো আমাদের সম্পদ। আমরা মানুষ জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তরিত করতে পারি, আমরা যদি, উনি খাল কেটে পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন যে আমরা বন্যার সময় সেই পানি সংরক্ষণ করব আর খরার সময় এই পানি দিয়ে সেচ কাজ করব, এবং এই পানি থাকার ফলে আমাদের ভূগর্ভস্থ পানির এটা পরিমাণ বেড়ে যাবে, যেটা আমরা উত্তোলন করে আমরা কৃষিকাজ করতে পারবো। আমি এখনো মনে করি আর কি, যেটা সেটা হলো যেগুলো খুব প্রাসঙ্গিক ব্যাপার। আমরা উন্নয়নের যদি চিন্তা করি, আমরা যদি দেশের ভালো চাই, তাহলে আমাদের উচিত হবে যে ভিশন 2030-তে যে মানব সম্পদ উন্নয়ন এবং শিক্ষা খাতে জিডিপি শতকরা 5 ভাগ এবং স্বাস্থ্য এবং পুষ্টি খাতে জিডিপি শতকরা 5 ভাগ ব্যয়ের কথা বলা হয়েছে, এটা এটা কার্যকর করা হোক। গত কয়েক বছর ধরে আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় মাত্র জিডিপির 1% না, তার চেয়েও কম। আজকে সেটার পরিণাম আমরা ভোগ করছি। আজকে পরীক্ষার জন্য সারা দিন রাত ধরে হাসপাতালের সামনে বসে থাকতেছে, পরীক্ষার সুযোগ পাচ্ছে না। আজকে অনেকেই হাসপাতালে চিকিৎসার জন্য যে সেখানে একটা ভেন্টিলেশন বা সেখানে একটা আইসিইউ সুযোগ না পেয়ে তারা মৃত্যু মুখে পতিত হচ্ছে। এই যে অপ্রস্তুত অবস্থা আমরা পড়ে গেছি, এরকম অপ্রস্তুত অবস্থায় যাতে আমরা না পড়ি, সেই জন্য এখন থেকেই আমাদের উদ্যোগ নিতে হবে। ইউনিভার্সাল হেলথ স্কিম, যেটা ভিশন 2030-তে বলা হয়েছে, এটা গ্রহণ করা দরকার। মানব সম্পদ উন্নয়নের ব্যবস্থা করা দরকার। আর এই দুটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি আর কি যে আমাদের সংকট সমাধানে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের আজকের এই আলোচনাতে অংশগ্রহণ করে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাকে চলমান বর্তমান পরিস্থিতিতে শ্রমিক এবং শিল্পের সংকট এবং সম্ভাবনা নিয়ে যে বক্তব্য রেখেছেন, ভবিষ্যতে আবারও আপনাকে আমন্ত্রণ জানালে আপনি আসবেন, এই আশা ব্যক্ত করে আপনাকে বিদায় দিচ্ছি আজকে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনারা আমন্ত্রণ জানালে নিশ্চয়ই আসবো। এবং আপনারা শ্রমিকদের ব্যাপারে আজকে আলোচনা করেছেন বলে আমি অত্যন্ত আনন্দিত। আমি একটু শেষে একটু কথা, 2 মিনিট একটা কথা বলতে চাই আর কি। অবশ্যই অবশ্যই। আমাদের একটু মাথায় রাখা দরকার যেটা, সেটা হলো যে শ্রমজীবী মানুষ দেশের উন্নয়নের কারিগর, শহীদ জিয়া উৎপাদনের রাজনীতির কথা বলেছিলেন। আজকে খুব প্রাসঙ্গিক এই বিষয়টা, উৎপাদনের রাজনীতি, অর্থাৎ যে রাজনীতি উৎপাদনের পক্ষের শক্তিকে সমর্থন করে আর যা কিছুই উৎপাদন বিরোধী সেটাকে ডিসকারেজ করে, সেটাকে প্রতিহত করে। এই উৎপাদনের মূল চালিকা শক্তি হলো শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষকে আন্তর্জাতিক যে নীতি অনুযায়ী তার ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা এবং তার যৌথ দর কষকশীর অধিকার নিশ্চিত করা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশের আইএলও কনভেনশন 87 এবং 98 রাটিফাই করা হয়েছে এবং আমাদের দেশের সংবিধান এবং আমাদের শ্রম আইন সেটার অনুমতি দেয়। অতএব এটা নিশ্চিত করা দরকার এবং উচিত যেটা, সেটা হলো কয়েকটা নতুন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি একটা প্রস্তাব করতে চাই, যেটা সেটা হলো যে আমাদের দেশের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল বলে একটা আইন আছে। এই আইনটা অবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন করা দরকার এবং বিনামূল্যে চিকিৎসা এবং স্বাস্থ্য বীমা কর্মসূচি চালু করা দরকার। আমাদের এই মহামারী যেসব রোগ, এটা তো নতুন রোগ এবং এই ধরনের রোগগুলিকে আমাদের শিল্পে পেশাগত রোগ বা অকুপেশনাল ডিজিজ বলে একটা কথা আছে, এবং যারা পেশাগত রোগে আক্রান্ত হয় তারা ক্ষতিপূরণ পায়, তারা ছুটি পায়। করোনা ভাইরাসকে পেশাগত রোগ হিসেবে স্বীকৃতি দিয়ে যারা অসুস্থ হবে তাদের চিকিৎসা এবং ছুটির ব্যবস্থা করা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার। এবং আপৎকালীন সময়ে যারা একেবারেই গরিব শ্রমিক, বিশেষ করে ইনফরমাল সেক্টরে, তাদেরকে রেশন কার্ডের মাধ্যমে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের ব্যবস্থা করা হয় তাহলে তারা বাঁচবে, আর না হলে তাদের বাঁচার আশা দেখি না আমি। আর একটা হলো যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলে অনেক কথা আমরা শুনি, কিন্তু এটাকে আরো বিস্তৃত করতে হবে এবং এর পরিমাণ বাড়াতে হবে, যাতে করে তা দিয়ে যাতে তারা মোটামুটি জীবন ধারণ করতে পারে আর কি। আর এর সবকিছুকে, আর আমি বলবো যে শ্রমঘন এলাকাগুলিতে হাসপাতাল স্থাপন করা দরকার।
এবং সেটা দরকার হলে প্রাইভেট সেক্টরকে এনকারেজ করে একটু করা দরকার, বা সরকার এবং প্রাইভেট সেক্টর মিলে যৌথ উদ্যোগে করা দরকার। দরকার হলে বিদেশের বা প্রতিষ্ঠানগুলিকে আমরা এনকারেজ করতে পারি, তাদের সহযোগিতা নিতে পারি, তারা করবে, সহযোগিতা করবে। এবং আমি আমি বলবো আর কি যে একটা ভালো লক্ষণ আমরা দেখছি যে আইএলও ডাইরেক্টর জেনারেল একটা নতুন উদ্যোগ নিয়েছেন, যেখানে ব্র্যান্ড, বায়ার, মালিক, সরকার এবং শ্রমিককে মিলিয়ে একটা চুক্তিতে আসার চেষ্টা হচ্ছে, যে যাতে করে আমাদের যেসব অর্ডার সেগুলো কোনোটা বাতিল না হয়, এবং আমরা ভবিষ্যতে যেন যখন কারখানা খুলবে আমরা যেন কাজ পাই, এবং এর বিনিময়ে শ্রমিকরা যাতে নিয়মিত বেতন পায় তার জন্য ব্র্যান্ড এবং বায়াররা তাদের টাকা দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে আর কি। এই জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার। আরেকটা জিনিস হলো যে সবকিছু যা আমি প্রস্তাব করলাম, এই সবকিছু মনিটর করার জন্য যে টাস্ক ফোর্সের মতো একটা গঠন করা দরকার। আমাদের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ আছে, সৌভাগ্যক্রমে শহীদ জিয়া আইএলও কনভেনশন 144 অনুমোদন করেছিলেন বলে একটা ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ হয়েছে, এবং শ্রমিক কল্যাণে সেটা কাজ করছে। বেগম খালেদা জিয়া আপনার লেবার বা ফাউন্ডেশন গঠন করেছেন, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেটার দ্বারা শ্রমিকরা অনেক কল্যাণ পাচ্ছে। এগুলো সব কাজ মনিটর এবং দেখাশোনার জন্য একটা টাস্ক ফোর্স করা দরকার, ত্রিপক্ষীয়, সরকার, মালিক এবং শ্রমিক সকলের সম্মিলন। আমরা সবাই শুধু দাবি করতে চাই না, আমরা সবাই কাজ করতে চাই, এবং দেশের কল্যাণে যা করা দরকার সেসব কাজে আমরা সম্পৃক্ত থাকতে চাই। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতার পক্ষ থেকে এবং প্রাসঙ্গিক সংলাপের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে দ্বিতীয় পর্বে আপনারা আমাদের আলোচক জনাব নজরুল ইসলাম খানের আলোচনা এতক্ষণ শুনলেন। আমরা বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই, প্রাসঙ্গিক সংলাপ প্রতি শনিবার বিকেল 3টায় ভার্চুয়াল মাধ্যমে আপনাদের মাঝে হাজির হবে তার অতিথিদের বক্তব্য সহ। আপনাদের প্রতি আমন্ত্রণ রইল, আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন, দেশে বিদেশে যে যেখানেই আছেন, আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই প্রাসঙ্গিক সংলাপের দর্শক শ্রোতার দায়িত্ব নেবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শে সমৃদ্ধ হয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে আরো অনেক বেশি উন্নত করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, করোনা সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল বিধিবিধানকে মেনে চলবেন।